Market-based valuation, or also known as method of comparables, also known as relative valuation. What is the main idea of this? The main idea of this is similar companies should be traded at a similar price. That is the main idea. So what does it mean? For example, we have three stocks in comparable. I mean, these three are comparable. We'll mention যে কি কারণে তারা comparable. তাহলে এই $1 আর্নিংস যদি প্রডিউস করে, এটার জন্য আমি যে প্রাইসটা পেমেন্ট করব, সি যদি আমাকে $1 আর্নিংস প্রডিউস করে, সেটার জন্য আমি একই পরিমাণে কি করব, প্রাইস পেমেন্ট করব। That is the main idea of the market-based valuation or relative valuation. Okay. So first of all, we need to check out যে আমরা কিভাবে comparable পাবো। Okay. So আমরা একটু করে আপনাকে এটা ইলাস্ট্রেশন দেখাই, তারপর আমরা এটা ডিসকাশনে যাচ্ছি। আমরা কি মিন করার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল, আমার কাছে চারটে স্টক আছে ABCD। আমরা ধরে নিলাম এই চারটে স্টক কম্পারেবল। চারটে স্টকের প্রাইস আছে 200, 150, 120, 20, এবং চারটে স্টকের আমার কাছে আর্নিংস পার শেয়ার আছে 10, 6, 10, 1। লেটস সে আমরা এই চারটে স্টকের প্রাইস টু আর্নিংস রেশিও ক্যালকুলেট করলাম। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? স্টকের প্রাইসকে আমরা কি দিয়ে ডিভাইড করব? আর্নিংস দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, প্রাইসকে কি দিয়ে ডিভাইড করব? আর্নিংস দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর চারটা পি কে যদি আমি অ্যাভারেজ করি, কত পাচ্ছি? অ্যাভারেজ 19.25। এখন সে ফর এক্সাম্পল আমার কাছে আরেকটা কোম্পানি আসছে, এই এক্স কোম্পানি। আমি ভাবছি যে এই এক্স কোম্পানিটা এই কোম্পানিগুলোর সাথে কম্পারেবল, এবিসিডির সাথে কম্পারেবল। বাট এক্স কোম্পানি আমাকে ইপিএস দিয়েছে $6। নাও আই ওয়ান্ট টু নো যে এক্স কোম্পানিকে প্রাইস কত দেওয়া উচিত। আনসার হচ্ছে এক্স কোম্পানির আর্নিংস এর সাথে এক্স এক্স কোম্পানিকে যে কোম্পানিগুলোর সাথে কম্পারেবল বলছি, সেই কোম্পানিগুলোর অ্যাভারেজ পে কে কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমি প্রাইস কেন পাচ্ছি? মাল্টিপ্লাই করলে আমি প্রাইস পাওয়ার কারণ হচ্ছে, আমি যদি আর্নিংস পার শেয়ারকে প্রাইস টু আর্নিংস দিয়ে মাল্টিপ্লাই করি, আলটিমেটলি এই আর্নিংস আর এই আর্নিংস কি হয়, ক্যান্সেল আউট হয় ইকুয়েশনে, রাইট? আলটিমেটলি কি থাকে? প্রাইস থাকে। আপনি দেখেছেন যে প্রাইস আর্নিং রেশিও অ্যাভারেজ হচ্ছে কত, 19 পয়েন্ট সামথিং। আর এই কোম্পানির লেটেস্ট অডিটেড ইপিএস কত, 6। তাহলে আমরা এই কোম্পানির জন্য প্রাইস দিব 19 মাল্টিপ্লাইড বাই 6। ফর এক্সাম্পল 114। ওকে, এই ওয়েতে আমরা কি করি, প্রাইস ডিসকভার করি। এখন কথা হচ্ছে আমরা কম্পারেবল কিভাবে নিব। এখানে তো আমরা দেখলাম এবিসিডি চারটে স্টক নিয়েছি। এখন এই কম্পারেবলস গুলো কিভাবে নিব, বা আমরা যে এখানে একটা বেঞ্চমার্ক নিলাম 19 এর সাথে কম্পারেবল করলাম, তাহলে আমরা এই বেঞ্চমার্কটা কিভাবে নিব? এটাকে আমরা বলছি বেঞ্চমার্ক, রাইট, যার সাথে আমরা কম্পেয়ার করছি। কম্পারিজন করার জন্য কম্পারেবলস নেওয়ার কিছু রুলস আছে। সেই রুলস গুলো আমরা একটু সামারাইজ করি। প্রথম ক্যাটাগরি হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি পিয়ার্স দেখব। ইন্ডাস্ট্রি পিয়ার্স কারা? Industry peers are those companies which produce substitute products, which produce the products which are substitute. What does it mean? For example, বাজারে বিএসআরএম এর স্টিল আছে, একেএস এর স্টিল আছে, তারপর জিপিএইচ এর স্টিল আছে। তাদেরকে আমরা ইন্ডাস্ট্রি পিয়ার্স বলতে পারি, ইন আ সেন্স যে দে অল ম্যানুফ্যাকচার সিমিলার প্রোডাক্টস। কেউ যদি বিএসআরএম স্টিল ইউজ না করে, সে চাইলে একেএস এর স্টিল ইউজ করতে পারে। In that sense, they are industry peers. আমি যে এবিসিডি নিব বা কম্পারেবল কোম্পানিজ গুলো নিব,
সেখানে আমার কি হতে পারে, ইন্ডাস্ট্রি পিয়ার্স আমি নিতে পারি। ওকে, দিস ইজ নাম্বার ওয়ান অ্যান্ড পপুলারলি ইউজড। সো আপনি দেখবেন যে অফেন যে মানে রিলেটিভ বেসড ভ্যালুয়েশনে এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রেফারেন্স। নাম্বার টু, ইন্ডাস্ট্রি অর সেক্টর ইন্ডেক্স। সো আমরা চাইলে নট নেসেসারি যে পিয়ার্সদের অ্যাভারেজ করব, আমরা চাইলে আমরা যে সাবজেক্ট কোম্পানিটার ভ্যালুয়েশন করছি সেই সাবজেক্ট কোম্পানিটা যে ইন্ডাস্ট্রি বা সেক্টরে বিলং করে, সেই ইন্ডাস্ট্রি বা সেক্টরে যে কোম্পানিজ গুলো আছে সেই কোম্পানিজ গুলোর অ্যাভারেজ পিই বা অ্যাভারেজ মাল্টিপল নিতে পারি। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সেক্টর? সো আমরা একটু আগে যে ইন্ডাস্ট্রি পিয়ার্স বলছি, ইন্ডাস্ট্রি পিয়ার্স ইজ এ ভেরি ন্যারো ডেফিনেশন। ন্যারো ডেফিনেশন ইন এ সেন্স যে পিয়ার্স কোম্পানির প্রোডাক্ট গুলো হবে এক্স্যাক্টলি সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার। এখন ইন্ডাস্ট্রি যখন আমরা বলি সেখানে হয়তো বা এক্স্যাক্টলি সিমিলার না হলেও মোস্টলি দে প্রডিউস দ্য সিমিলার প্রোডাক্টস। ফর এক্সাম্পল আমরা আই কি বলতে পারি, আমরা সে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বললাম। এখন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছে, ফর এক্সাম্পল এক্স আছে, ওয়াই আছে, আর হতে পারে যে এক্স যে ভেহিকলস গুলো প্রডিউস করে, নট নেসেসারি যে ওয়াই এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ ভেহিকলস প্রডিউস করে, বাট সেও ভেহিকল প্রডিউস করে। আর as long as they all belong to vehicle producers, তার মানে এক্স আর ওয়াই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কি করে, বিলং করে। বাট হোয়াট অ্যাবাউট সেক্টর? Sector is a group of related industry. If you think of, we have telecommunication sector. ডিএসসি তে আমাদের একটা কি আছে, টেলিকমিউনিকেশন সেক্টর আছে। এখানে আমার কারা আছে, এখানে আমার জিপি আছে, রবি আছে, আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আছে। এখন জিপি আর রবিকে আমি পিআর বলতে পারি, জিপি আর রবিকে আমি মোবাইল কমিউনিকেশন ইন্ডাস্ট্রিও বলতে পারি। বাট এর মধ্যে কি আসবে না, ইন্ডাস্ট্রি বললে বিএসসিসিএল বা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি আসবে না। বাট আমি যদি টেলিকমিউনিকেশন সেক্টর বলি তখন কিন্তু কারা আসবে, জিপিও আসবে, রবিও আসবে, বিএসসিসিএলও আসবে। ঠিক আছে? আচ্ছা, ব্রড মার্কেট ইন্ডেক্স। সো ফর এক্সাম্পল ডিএসসি এক্স or S&P 500, this index belongs to, this index constitutes all the stocks who are the representation of the market. এই ইন্ডেক্সের মধ্যে স্টক গুলো কি থাকে, ইনক্লুডেড থাকে। তো আমরা চাইলে ব্রড মার্কেট ইন্ডেক্সকে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল অনেক সময় আপনি শুনে থাকবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাভারেজ পি রেশিও হচ্ছে এখন 9। মার্কেট ইজ ভেরি বিয়ারিশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স এর অ্যাভারেজ পি রেশিও রাইট এট দিস মোমেন্ট 9। এটা কিভাবে করা হয়, সে ডিএসসি এক্স এ 200+ যে স্টকস গুলো আছে, এগুলো সবগুলো কি আছে, প্রত্যেকটা স্টকের কি আছে, পি আছে, প্রত্যেকটা স্টকের সে প্রাইস টু বুক আছে। এগুলোকে কি করা হয়, অ্যাভারেজ করা হয়। ওকে, অ্যাভারেজ অনেকগুলো ওয়েস আছে। সো এগুলোকে সবগুলো যখন আমি অ্যাভারেজ করবো তখন আমি কার পি পাবো, ডিএসসি এক্স এর পি পাবো। ঠিক আছে? ফাইনালি, ফার্মস হিস্ট্রিক্যাল ভ্যালুস। ফর এক্সাম্পল আমি যদি জিপির 2021, 22, 23 এই সময়কার পি দেখি, ফর এক্সাম্পল এখানে তার ছিল 15, এখানে ছিল 13, এখানে ছিল 12, 2024 ফর এক্সাম্পল ছিল 9, এগুলো সবগুলো আমি অ্যাভারেজ করলাম, 15, 13, 12, 9, এগুলোকে আমি অ্যাভারেজ করলাম। তখন আমি কিভাবে কম্পেয়ার করছি, কার সাথে কম্পেয়ার করছি, ফার্মের হিস্ট্রিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কয়টা ক্লাস পেলাম, 4টা ক্লাস পেলাম। ওকে,
সো প্রথম যে প্রাইস টু আর্নিংস, যেটা আমরা একটু আগে এক্সেলে দেখলাম, দিস ওয়ান, এটা আমরা কখন ইউজ করতে পারবো কখন ইউজ করতে পারবো না সেটা সম্পর্কে আমাকে ক্লিয়ারলি জানতে হবে। ঠিক আছে, আমরা এটা একটা মোস্ট পপুলার মার্কেট বেসড ভ্যালুয়েশন বলে আমরা অলওয়েজ ইউজ করতে পারবো এরকম কোনো স্টেটমেন্ট নাই। So, আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রাইস টু আর্নিংস এই মাল্টিপলটার রেশনালস কি, এই মাল্টিপলটার ড্রব্যাকস কি। So, আপনি যখন এক্সাম দিবেন, এক্সামে আমরা এই ধরনের কোয়েশ্চেন ফেস করব। What are the rationales and drawbacks of using price to earnings or price to book value? What are the concern of using it? Right? এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। Right? So that I can think of যে আমি এটা কখন ইউজ করব কখন ইউজ করব না। Firstly, rational. So why should I go for using the price to earnings ratio? প্রথম পয়েন্টটা হচ্ছে EPS is a driver of value. EPS is a driver of value. What does it mean? You probably have learned about wealth maximization concept, the managerial objective, right? Wealth maximization is the objective of management, right? ফার্মের অবজেক্টিভ কি হতে হবে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হতে হবে। কার জন্য সে ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে? শেয়ার হোল্ডারদের জন্য, রাইট? সো ইট হ্যাজ বিন, সো হাউ ক্যান ইউ মেজার যে একটা কোম্পানি আমার জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজ করছে কিনা, সেটা আপনি কিভাবে দেখতে পারেন? অবভিয়াসলি দ্য ফার্স্ট থিং ইজ দ্য স্টক প্রাইস। আপনি যদি দেখেন যে স্টক প্রাইস ইজ গেটিং অ্যাপ্রিসিয়েটেড, ইউ নিড টু convince yourself the company is doing something good to enhance the stock price, to which will actually cause your wealth go up. এখন স্টক প্রাইস যে বাড়বে, এটা আপনি কি দেখে বুঝতে পারেন? স্টক প্রাইস যে বাড়বে এটা সিগন্যাল পাবেন আপনি যখন দেখবেন যে একটা কোম্পানি ভালো ইপিএস প্রডিউস করছে, তখন আপনি দেখবেন যে এই কোম্পানিটার কি বাড়ছে, স্টক প্রাইস বাড়ছে, আলটিমেটলি আপনার সেটার ভ্যালু কি হবে? ড্রাইভ হবে। So as EPS is a driver of value, obviously you should use the metric which has taken the EPS as a denominator. Price to earnings এর denominator কি? EPS, right? So this is the first thing যে কেন আমাদেরকে price to earnings ইউজ করতে হচ্ছে। Okay? আচ্ছা। So you'll actually see it যে রিসেন্টলি আপনি দেখবেন যে জিপির আর্নিংস আনএক্সপেক্টেডলি কমে গেছে। So you see what happened to the জিপির স্টকের প্রাইস কি হয়েছে? জিপির স্টকের প্রাইস প্লামেট হয়েছে, রাইট? আবার অ্যাপেক্স এর আপনি দেখবেন যে তার আর্নিংস রিপোর্টিং ভালো হয়েছে। আপনি অ্যাপেক্স এর দেখবেন যে তার প্রাইস বেড়েছে। আপনি ব্রেক ব্যাংকে দেখবেন আর্নিংস পার শেয়ার বেড়েছে। and you see in response to price, মানে প্রাইসে কি রেসপন্স হয়েছে? প্রাইস বেড়ে গেছে। So you see the thing যে EPS is a driver of value. আচ্ছা, সেকেন্ড থিং, কেন আমাকে রেশনালি ইউজ করতে হচ্ছে, মানে why should I use it? Because everyone uses it. Everyone, wherever you stay, everyone uses the price to earnings ratio, right? আর আপনি যে ডকুমেন্টে দেখবেন কোনো ভ্যালুয়েশন নিয়ে কথা বলা হচ্ছে, আপনি দেখবেন যে প্রাইস টু আর্নিংস রেশিও সেখানে আছে। ওকে, সেটা একটা ভ্যালুয়েশন রিপোর্ট বলেন, সেটা একটা মিটিং বলেন, দেখবেন আপনি সবাই কি নিয়ে কথা বলছে? প্রাইস টু আর্নিংস রেশিও নিয়ে কথা বলছে। নাম্বার 3, related to stock return. This is something crucial. For example, we have 1,000 stocks. So as an analyst, you have to look for something, some signal which give you the information যে এই 1,000 স্টকস এর মধ্যে যে 100টা স্টক বেশি রিটার্ন দিচ্ছে আর বাকি 900টা স্টক বেশি রিটার্ন দিচ্ছে না বা কম রিটার্ন দিচ্ছে,
এটা আমি কি দিয়ে বুঝতে পারবো বা কি দিয়ে আমি এটা সিগন্যাল পেতে পারি? What are the factors which are driving the differences between the return of this 100 stocks and this 900 stocks? I mean the 1000 stocks এর মধ্যে যে রিটার্নের তফাৎ আছে, কারো রিটার্ন বেশি কারো রিটার্ন কম, এই ইনফরমেশনটা আমি কি দেখে বুঝতে পারবো? কি দেখে আমি এটা সিগন্যাল পাবো? সেটা যদি আপনি জানতে পারেন, ইউ আর অ্যাকচুয়ালি মেকিং এ স্ট্যান্ড আউট অফ আদার্স। এটা কি দেখে বোঝা যাবে? সো দেয়ার আর নাম্বার অফ স্টাডিজ, এম্পিরিক্যাল রিসার্চে দেখা করা হয়েছে যে হোয়াট মাইট বি দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান এক্সপ্লেইন দ্য, এই যে রিটার্নের ভেরিয়েশন, এটাকে বলা হয় কি? ক্রস সেকশন অফ স্টক রিটার্ন। তার মানে ইউ আর অ্যাকচুয়ালি লুকিং ফর হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ আর ড্রাইভিং দ্য ডিফারেন্স, মানে একটা পার্টিকুলার সময়ে, ফর এক্সাম্পল 2026, আপনি 26-এ দেখছেন গত এক বছরে কোন স্টকগুলো সবচেয়ে ভালো করেছে, কোন স্টকগুলো খারাপ করেছে, কোন স্টকগুলো কিছুই করে নাই। ইউ লুকিং ফর দ্য রিজন। সো সেই রিজন আপনি কি দেখলেন? সেই রিজন আপনি দেখলেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস দেয়ার। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ এ ফ্যামিলিয়ার ফ্যাক্টর। আপনি ক্যাপএম সম্পর্কে পড়াশোনা করেছেন, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কি বলেছে? যে স্টকস গুলোর বিটা বেশি, সেই স্টকস গুলো কি দিবে? বেশি রিস্ক প্রিমিয়াম দিবে। যে স্টক গুলো বিটা কম, সেই স্টক গুলো কি দিবে? কম রিস্ক প্রিমিয়াম দিবে। স্টক রিটার্ন, রাইট? আচ্ছা, তার মানে ইফ আই বিলিভ ইন ক্যাপএম, আমার কোন স্টক গুলো বাই করা উচিত? যে স্টক গুলো কি বেশি? বিটা বেশি। একইভাবে এম্পিরিক্যাল স্টাডিতে পাওয়া গেছে যেসব স্টকের প্রাইস টু আর্নিং রেশিও কম থাকে, যেসব স্টকের কি থাকে? প্রাইস টু আর্নিংস রেশিও কম থাকে, দে প্রডিউস হায়ার রিটার্ন। আর যেসব স্টকে প্রাইস টু আর্নিংস রেশিও বেশি থাকে, দে প্রডিউস লেস রিটার্ন। তার মানে আমি যখন স্টক বাই করব, আমি কোন স্টকগুলোকে প্রেফার করব? যাদের পি রেশিও কি কম থাকে, সেগুলোকে আমি কি করব? প্রেফার করব। তার মানে আমি এখান থেকে কি পাবো? ভালো একটা স্টক রিটার্ন পাবো। এন্ড দ্য ভাইস ভার্সা ইজ ট্রু। এখন কেন বেশি রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস আছে? সো প্রাইস টু আর্নিং রেশিও যেটা কম, সেটা রিলেটিভলি চিপার। সেটা রিলেটিভলি কি? চিপার। আর যেটা প্রাইস টু আর্নিং রেশিও কি বেশি, সেটা রিলেটিভলি কি? এক্সপেন্সিভ। আমরা আগেও এটা নিয়ে ডিসকাস করেছি, অ্যাজ ফার এজ আই ক্যান রিকল। আমার কাছে দুটো স্টক আছে, জিপি এন্ড রবি। সো জিপির প্রাইস সে 250, রবির প্রাইস সে 30। সো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে রবি ইজ চিপার, রাইট? অ্যান্ড জিপি ইজ এক্সপেন্সিভ। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে জিপির আর্নিংস হচ্ছে 25, আর রবির আর্নিংস সে ফর এক্সাম্পল পয়েন্ট, হোয়াট শুড আই সে, আচ্ছা, রবির আর্নিংস সে ফর এক্সাম্পল 3, ধরে নিলাম। এটা 3 না, মানে রবির আর্নিংস ইজ ইন ফ্র্যাকশন অফ $1 or $1 ডেসিমালে। আচ্ছা, সো জিপির প্রাইস টু আর্নিংস কত আসবে? পি হচ্ছে এটা, ই হচ্ছে এটা। জিপি পি আসবে 10 আমার কেসে। আচ্ছা, আর রবির প্রাইস টু আর্নিংস কত আসবে? 30 ÷ 3, 10। তার মানে দেখা যাচ্ছে জিপিআর রবির প্রাইস টু আর্নিং রেশিও সেম, মানে জিপিআর রবির প্রাইস কিন্তু সেম। মানে জিপিআর মানে প্রাইস বলতে আমরা প্রাইস টু আর্নিং রেশিও বেসিসে প্রাইস বলি। আমরা স্টক মার্কেটে কিসের বেসিসে প্রাইস বলি না? এটার বেসিসে প্রাইস বলি না। বোঝা গেছে? আমরা প্রাইস বলি কিসের বেসিসে? প্রাইস টু আর্নিংস রেশিওর বেসিসে। সো যে স্টকটা কম পিতে পাওয়া যায়, সেই স্টক থেকে আপনি কম প্রাইসে বাই করবেন, এবং সেই স্টক থেকে আপনি কি পাবেন? সো অ্যাকচুয়ালি দ্য রিটার্ন কামস ফ্রম at what attractive price you can buy the stocks. আপনি যত কম প্রাইসে বাই করতে পারবেন, তত ভালো রিটার্ন পাওয়ার কি বাড়বে? পসিবিলিটিস বাড়বে। ভাইস ভার্স, অল আদার থিংস রিমেনিং সেম। ওকে, আচ্ছা, সো দিস ইজ দি এক্সপ্লেনেশন ফর দিস। আচ্ছা, এখন এই যে পি রেশিও আমরা যে ইউজ করব, এটার প্রবলেমটা কি? এটা ইউজ করতে গেলে প্রবলেমটা কি হতে পারে? দিস আর দ্য পার্ট অফ
the discussion in drawbacks. আচ্ছা, প্রথম ইস্যু হচ্ছে প্রাইস আর্নিং রেশিওতে নিচে কি থাকে? আর্নিংস থাকে। এখন কোন কোম্পানির আর্নিংস যদি জিরো হয় বা নেগেটিভ হয় অথবা ভেরি স্মল আর্নিং, আমি জিপির রবি ক্ষেত্রে যেটা বললাম কাইন্ড অফ 0.25 এরকম, অথবা 0.0000, সে ফর এক্সাম্পল কিছু কোম্পানি আছে আপনি দেখবেন ওই যে হোয়াট শুড আই সে, যেগুলো বন্ধ হওয়ার পথে এরকম কোম্পানি আর কি। সো ফর এক্সাম্পল 0.001 এরকম। তো এখন আপনি আর্নিংস কে যদি এটা দিয়ে ডিভাইড করেন, সরি প্রাইসকে যদি এটা দিয়ে ডিভাইড করেন, you'll get very misleading numbers for what? Price to earnings ratio. So তখন কিন্তু এটা কি না, এটা হলে আমার প্রাইস টু আর্নিংস রেশিও কি হবে না, ইউজ করাটা কি না, রিকমেন্ডেড না। ওকে, আচ্ছা, সেকেন্ড থিং, permanent versus transitory earnings. This can be relate back to, you can recall something আমরা ডিসকাস করেছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে। ক্যান ইউ রিকল সামথিং হোয়াট উই মেনশনড রিকারিং আর্নিংস এন্ড দ্য নন রিকারিং আর্নিংস? মনে আছে? কেউ একজন একটু বলবেন 10 সেকেন্ডস এর জন্য, রিকারিং আর্নিংস এন্ড নন রিকারিং আর্নিংস আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিতে ডিসকাস করেছিলাম। রিকারিং এন্ড নন রিকারিং আর্নিংস খেয়াল আছে? একটা এক্সাম্পল দিয়ে বলেন যে ফর এ কোম্পানি হাউ ক্যান উই থিঙ্ক অফ হুইচ পোর্শন অফ আর্নিংস ইজ রিকারিং, হুইচ পোর্শন অফ আর্নিংস ইজ নট রিকারিং? স্যার ওই যে সিপার্লের একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, যে সিপার হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা করছিল, যে ওইটা হচ্ছে নন রিকারিং ইয়া ছিল, ওর আর্নিং ছিল। আর সিপার অ্যাকচুয়ালি হচ্ছে হোটেল বিজনেস, তো ওইটা হচ্ছে রিকারিং আর্নিং। আচ্ছা, তো সেটা আমরা বলেছিলাম, বাট এটা হয়তো আমরা ক্লাসে ডিসকাশনের জন্য বলেছি, বাট উই নিড টু, রিকারিং টা তো মনে হয় স্যার যেটা সাস্টেনেবল সোর্স থেকে রাইট আমাদের রাইট ইনকাম রাইট হয় এটা হচ্ছে এক্স্যাক্টলি, রিকারিং, আর হ্যাঁ, যেটা নন সাস্টেনেবল সেটা হুম, হচ্ছে রিকারিং। রাইট, ওকে। সিপিএল এর ক্ষেত্রে যেটা হয়েছে, সিপিএল সে কিন্তু শুধু আপনার এই কি বিজনেসে নাই, মানে হোটেল বিজনেসে নাই, তার কিন্তু সুন্দরবনে যাওয়ার লঞ্চ আছে। সো সেটাও কিন্তু তার একটা ভালো বিজনেসের পার্ট। সো সেটাও তার একটা পার্মানেন্ট সোর্স অফ আর্নিংস হতে পারে, রাইট? বাট এখানে আমরা বলতে পারি যে ট্রানজিটরি আর্নিংস, ফর এক্সাম্পল এই সে সিপিএল তার কিছু পুরনো ফার্নিচার বিক্রি করলো, সেখান থেকে তো আমার আর্নিংস আসতে পারে যদি সেটা আমরা গেইনে সেল করতে পারি, বা কিছু আর্নিংস আসতে পারে। এখন সেই আর্নিংসে তো আপনার কিছু অ্যাড হয়ে যাবে, ইপিএস অ্যাড হয়ে যাবে। ইপিএস আপনার অপারেটিং ইনকাম আসে, নন অপারেটিং ইনকাম আসে, রাইট? ফর এক্সাম্পল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তার কিন্তু ভালো একটা ইনকাম আসে ফ্রম ইনভেস্টমেন্ট ইন এই মার্কেটেবল সিকিউরিটিস। তো সে মার্কেটেবল সিকিউরিটিস ইনভেস্ট করে, ওখান থেকে তার কিছু ইনভেস্টমেন্ট ইনকাম আসে। এখন আপনি উইল নট বি হ্যাপি যে ফার্মাসিউটিক্যালস এর বেশি ইনকাম যদি এখান থেকে আসে, রাইট? আপনি ফার্মাসিউটিক্যালস এর বেশি ইনকাম যদি তার ফার্মাসিউটিক্যাল সেলস থেকে আসে, সেখান থেকে আপনি কি হবেন, বেশি হ্যাপি হবেন, রাইট? তো আপনাকে দেখতে হবে আপনি যে ইপিএস টা নিয়ে এখানে কাজ করছেন, সেই ইপিএস এর মধ্যে মোস্টলি আর্নিংস কি পার্মানেন্ট নাকি মোস্ট অফ দ্য আর্নিংস আর ট্রানজিটরি। সো অনেক সময় প্রিসাইসনেস এর জন্য যেটা করা হয়, ট্রানজিটরি যে পোর্শন অফ আর্নিংস সেটাকে টোটাল ইপিএস থেকে কি করা হয়, মাইনাস করা হয়। মানে আর্নিংস এর থেকে কোন জায়গা, কোন ব্যাপারটাকে আলাদা করা হয়, ট্রানজিটরি পার্টটা বাদ দিয়ে। ফর এক্সাম্পল 5 টাকা আমার ইপিএস, আমি দেখতে পেলাম এখানে 1 টাকা আসছে কিসের জন্য, এই যে ট্রানজিটরি টাইপ অফ আর্নিংস এর জন্য, তাহলে আমার 4 টাকা আমার কিসের জন্য বলতে পারি, পার্মানেন্ট আর্নিংস বলতে পারি। সো ওই 4 টাকা নিয়ে আমার প্রাইস আর্নিংস রেশিও ক্যালকুলেট করা হয়। সো দিস ইজ নট এ ভেরি কমন থিং। আই মিন আপনি কমনলি যেখানে যেখানে পি রেশিও আপনি দেখতে পান, সেটা হয়তো এরকম কাজ করে না। আর আপনি যখন অ্যানালিস্ট হবেন, ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি ন্যারো, ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি প্রিসাইজ, আপনি কিন্তু চাইলে এই প্র্যাকটিসটা করতে পারেন। তো আমরা এখানে আলোচনাটা কেন করছি, আলোচনাটা করছি এই জন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি আপনি দেখেন যে তার ট্রানজিটরি আর্নিংস এর ভালো একটা ডমিনেন্স আছে ইপিএস এর মধ্যে, সো তখন কিন্তু আপনার এই ইপিএস দিয়ে মার্কেট বেসড ভ্যালুয়েশনে সলভ করাটা, এটা আপনার জন্য খুব বেশি ওয়াইজ ডিসিশন হবে না। এটা তখন আপনি ওয়াইজ করতে পারেন যদি আপনি এখানে পার্মানেন্টটাকে কি করতে পারেন, সেপারেট করতে পারেন, ঠিক আছে? ফাইনালি, ম্যানেজমেন্ট ডিসকাশন, discretion for earnings.
So financial accounting has given lots of discretion to the managers to report the earnings. So these discretions have been given for the purpose of more transparency, more accountability, because they know their business very well. But sometimes what managers does, যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, আহ, আপনার এনরন, তারপর ওয়ার্ল্ডকম, সাতিয়াম কম্পিউটার, তারপর আমাদের কান্ট্রিতে যে আপনার ব্যাংকস গুলো দেখেছেন যে কি করেছে তাদের আর্নিংস কে আহ, আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট আর্নিংস সেটা কিন্তু সে ডিসক্লোজ করে নাই, রাইট? এখন আর্নিংস কে সে যদি ম্যানেজ করে, আর্নিংস যদি ইনফ্লেট করে, ফেব্রিকেট করে, সেখান থেকে ইপিএস নিয়ে যদি আপনি কি ক্যালকুলেট করেন, এই প্রাইস টু আর্নিংস রেশিও ক্যালকুলেট করেন, তাহলে এটা কিন্তু কি হবে, মিসলিডিং হবে। So আপনি সব জায়গায় কি অ্যাপ্লাই করতে পারেন না, পি অ্যাপ্লাই করতে পারেন না। আপনার আর্নিংস এর উপর কি থাকতে হবে, ফেইথ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পির কয়টা ভার্সন আছে আমরা একটু দেখি। পির প্রাইমারিলি দুটো ভার্সন আছে। একটা ভার্সনকে আমরা বলি ট্রেলিং পি, আর একটা ভার্সনকে আমরা বলি ফরওয়ার্ড পি। সো ট্রেলিং পি কোনটা, ফরওয়ার্ড পি কোনটা? সো ট্রেলিং পি হচ্ছে সেটা যেখানে আমরা টিটিএম ইপিএস ইউজ করি। What does it mean, the TTM EPS? ট্রেলিং 12 month ইপিএস আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, আজকে আমরা 2026-এ ধরে নিলাম, আমরা 2026-এর মার্চে আছি। এখন আমি যদি একটা কোম্পানির আর্নিংস দেখি, যে কোম্পানিটা এই সময়ে কোনো কোম্পানির আর্নিংস রিলিজ আসার কথা না। সো মূলত আপনি যদি এখন এই কোম্পানিগুলোর আর্নিংস দেখেন, আপনি হয়তো এই যে অক্টোবর থেকে ডিসেম্বর পাবেন, তারপর জুলাই থেকে সেপ্টেম্বরে কোয়ার্টারলি ইপিএস পাবেন, এপ্রিল থেকে জুনেরটা পাবেন, জানুয়ারি থেকে মার্চেরটা পাবেন। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই কোম্পানির লেটেস্ট 12 month ইপিএস আপনি কোনগুলো পাবেন, আপনি গত জানুয়ারি থেকে ডিসেম্বর গুলো পাবেন। আর আমরা আগামী মাসে যখন আপনার এপ্রিলে চলে যাব, তখন কিন্তু আপনার কাছে কোনটা অ্যাভেলেবল হয়ে যাবে, এই জানুয়ারি টু মার্চের ইপিএস আপনার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। তো তখন যদি আমি আপনাকে ট্রেলিং 12 month ইপিএস নিতে বলি, আপনি কোন থেকে কোথায় নেবেন? এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এপ্রিল 2025 থেকে মার্চ 2026-এর আপনি ইপিএস কি করলেন, সাম আপ করলেন। সেখানে ছিল 2 টাকা, এখানে ছিল 1 টাকা, সেখানে ছিল 3 টাকা, এখানে ছিল 1 টাকা। 3 একে 4, একে 5, 5 2 7। তাহলে আপনার ট্রেলিং ইপিএস কত হবে? 7 টাকা। এই কোম্পানির সে কারেন্ট স্টক প্রাইস হচ্ছে সে 70, তাহলে ট্রেলিং পি কত হবে তখন? 10। তাহলে ট্রেলিং পি তে আমরা কোন আর্নিংসটা ইউজ করব? আমরা ইউজ করব লাস্ট ইয়ার্স এর আর্নিংসও ইউজ করা যায়, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লেটেস্ট 12 month ইপিএস। বোঝা গেছে? লেটেস্ট 12 month বলতে আমরা এটা বুঝবো না যে এটার ফিসক্যাল ইয়ার শেষ হয়েছে সে ডিসেম্বরে, এই জন্য ডিসেম্বর পর্যন্ত ইপিএস, এটাকে আমরা ট্রেলিং পি বলবো না। আমরা ট্রেলিং পি বলবো কোনটাকে, লেটেস্ট 12 month আমরা যেটা পাচ্ছি সেটা। এখন না পেলে তো আপনার মানে আপনি সে মার্চ, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পেলেন না, তাহলে আপনাকে তো অবভিয়াসলি কোত্থেকে ইউজ করতে হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কখন ইউজ করাটা রিকমেন্ডেড? যখন আমরা এস্টিমেটেড ইপিএস ফর দ্য ফিউচার পাচ্ছি না, মানে আমার কাছে ফোরকাস্টেড আর্নিংস নাই, তখন আমরা কোনটা দিয়ে পি কাজ করতে পারি? ট্রেলিং পি দিয়ে কাজ করতে পারি। এখন ভ্যালুয়েশনের সম্পর্কে আমরা বলি যে ভ্যালুয়েশন ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। আপনি যে ইপিএসটা ইউজ করছেন সেটা তো পাস্ট লুকিং, এটা তো ফরওয়ার্ড লুকিং না। কোনটা বেটার? বেটার হচ্ছে ফরওয়ার্ড পি যেটা সেটা। সো ইফ ইউ হ্যাভ এন এস্টিমেট যে একটা কোম্পানি নেক্সট 12 month-এ কেমন ইপিএস করতে পারে, যেটাকে আমরা বলছি ফরওয়ার্ড ইপিএস, সেটা যদি আপনি নিতে পারেন, ইউর পি রেশিও উইল বি মোর প্রিসাইজ, উইল বি মোর ইনফরমেটিভ,
মোর আই মিন ইনটুইটিভ। সো আপনি কোনটা নেবেন? ফরওয়ার্ড পেটা। যদি আপনার কাছে ট্রেলিং পে ফরওয়ার্ড পে দুটোই থাকে, আপনার জন্য মোর প্রেফার্ড কোনটা? ফরওয়ার্ড পেটা হচ্ছে আপনার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো ফরওয়ার্ড পেতে তফাৎটা কোথায়? ফরওয়ার্ড পেতে তফাৎটা হচ্ছে এই জায়গায়। ট্রেলিং পেতে আমরা এখানে ইউজ করি পাস্ট 12 মান্থ ইপিএস, আর ফরওয়ার্ড পেতে আমরা ইপিএস ইউজ করব নেক্সট 1 ইয়ার ইপিএস। বোঝা গেছে? নেক্সট 1 ইয়ার ইপিএস। ফর এক্সাম্পল আজকে আমরা মার্চে আছি, আমরা এস্টিমেট করব আগামী এপ্রিল থেকে আগামী মার্চ পর্যন্ত এই কোম্পানির ইপিএস কেমন হতে পারে। সো হাউ ক্যান উই এস্টিমেট ইট? আমরা ফোরকাস্টিং ফিউচার ফাইন্যান্সিয়ালস নিয়ে কথা বলেছিলাম। এই টপ ডাউন অ্যাপ্রোচ মনে আছে? বটম আপ অ্যাপ্রোচ, সেলস ফোরকাস্ট, গ্রস মার্জিন ফোরকাস্ট, ওখানে যে ইপিএস আমরা ফোরকাস্ট করতে পারি, রাইট? ওখান থেকে আমরা ইপিএসটা নিয়ে নিব। সো কখন আমরা এটা ইউজ করব? আমরা যদি বিলিভ করি যে পাস্ট যে আর্নিংস দ্যাট মে নট বি গুড থিং ফর থিঙ্কিং অফ দ্য ফিউচার আর্নিংস, তখন আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফরওয়ার্ড পেটা ইউজ করা। ফর এক্সাম্পল আপনি রাইট নাও 2022-তে আছেন, এখন আপনার কাছে লেটেস্ট 12 মান্থের ইপিএস কোনটা আছে? 2021-এর ইপিএসটা আছে। সো 2021-এ তো কোভিড ছিল, সো নট নেসেসারি যে এই সময়টাতে কি থাকবে, কোভিড থাকবে। তো আপনি এই সময়টাতে তো ওভারঅল বিজনেস ডাউন ছিল। সো আপনি যদি তখনকার ইপিএস দিয়ে আপনি ভ্যালুয়েশন করেন এই যে ট্রেলিং 12 পি দিয়ে, তো দ্যাট মে নট বি ইনাফ ইনফরমেটিভ। সো আপনার জন্য ভালো হবে কোনটা ইউজ করাটা? 2022 যেটা আছে সেটার জন্য একটা এস্টিমেট করা হচ্ছে, আপনার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইপিএস নিয়ে আর কি ইস্যুস আছে? সো ইপিএস নিয়ে ইস্যু যেটা আছে, টু মেক ইট মোর প্রিসাইজ, যে আপনার আমরা ইপিএস এর দুটো ভার্সন পেতে পারি, একটা হচ্ছে বেসিক ইপিএস, একটা হচ্ছে ডাইলিউটেড ইপিএস। সো নো দ্যাট আমরা যখন কনভার্টিবল যে সিকিউরিটিস গুলো আছে সেগুলোকে যখন আমরা ইউটিলাইজ করি, কনভার্টিবল নাম্বার অফ শেয়ারস আমরা যখন কাউন্ট করি, তখন আমরা ডাইলিউটেড ইপিএস পাই। সো কোম্পানি যদি কনভার্টিবলস থাকে, সো মোস্ট অফ দ্য কোম্পানিজ, আই মিন দ্য গুড কোম্পানিজ ডেভেলপড, আপনি দেখবেন যে তাদের কনভার্টিবলস আছে। সো তারা কিন্তু আপনাকে দুটি ইপিএস এর ক্যালকুলেশন দেয়, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ডাইলিউটেড ইপিএস। একটা ডিএসসির কোম্পানি পেজে গেলে আপনি এটা এই দুটো ভার্সন পাবেন। সো কোশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ মোর মিনিংফুল, কোনটা কি ইউজ করাটা? আনসার হচ্ছে অলওয়েজ কোনটা কি ইউজ করা? ডাইলিউটেড ইপিএসটা ইউজ করা কম্পেয়ার টু হোয়াট? বেসিক ইপিএস। সেকেন্ড থিং হচ্ছে আন্ডারলাইং আর্নিংস। সো দ্য আইডিয়া ইজ আন্ডারলাইং আর্নিংস ইজ দ্যাট যে আমরা যে একটু আগে ডিসকাস করছিলাম যে সাস্টেনেবল অ্যান্ড ট্রানজিটরি। আমাকে দেখতে হবে যে আর্নিংসটা কোম্পানি রিপোর্ট করছে এটা কতটুকু সাস্টেনেবল সোর্স থেকে আসছে, কতটুকু আনসাস্টেনেবল সোর্স থেকে আসছে, বা ট্রানজিটরি সোর্স থেকে আসছে। সো আমি যদি সাস্টেনেবল পোর্শন ইউজ করতে পারি, দ্যাট উইল বি মোর ইনফরমেটিভ। নেক্সট থিং হচ্ছে নর্মালাইজড আর্নিংস। সো আমরা আমার কাছে গত 4টা কোয়ার্টারের ইপিএস আছে। আমার 4টা কোয়ার্টার ইপিএস যদি আমি সামারাইজ করি, আমি 2, 1, এখানে ফর এক্সাম্পল থার্ড কোয়ার্টারে 10 হলো, তারপরে এখানে 2 হলো। আই হ্যাভ লুকড ফর দ্য রিজন যে এখানে এই কোয়ার্টারে এত বেশি ফ্লাকচুয়েট করার কারণ কি, বা এত বেশি ইপিএস হওয়ার কারণ কি। এট দ্য সেম টাইম এইখানে কিন্তু -10 হতে পারে, রাইট? হোয়াট এভার। আমরা যেটা কোয়েশ্চেন করছি যে আমি কিভাবে ইপিএস কে নর্মালাইজ করতে পারি, ঠিক আছে? সো নর্মালাইজ করার ওয়ে আছে। নর্মালাইজ করার ওয়ে হচ্ছে, আমি যদি এখন এই 4টাকে অ্যাভারেজ করি, ইপিএস 4টাকে যদি আমি অ্যাভারেজ করি, বা 4টা পি কে যদি আমি অ্যাভারেজ করি, তখন কিন্তু এই নাম্বারটার জন্য এই কোয়ার্টারের আর্নিংস অনেক বেশি থাকার কারণে আমার পি কিন্তু কি হবে? অনেক বেশি ইনফ্লেটেড দেখা যাবে। So, আমি সার্চ করলাম যে এই পার্টিকুলার কোয়ার্টারে কি হয়েছে। So, আমি দেখলাম যে এই পার্টিকুলার কোয়ার্টারে কোন একটা পার্টিকুলার রিজনে আমার অনেক প্রফিট হয়েছে, আমার অনেক সেলস হয়েছে, রাইট? ফর এক্সাম্পল আমি হয়তো হেভি ডিসকাউন্ট দিয়েছিলাম, হোয়াট এভার ইট ইস। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে এই ডিসকাউন্ট যদি আমি না দিতাম, এটা যদি না দিতাম, আমি গত বছর দেখেছি ফর এক্সাম্পল 2024-এ আমার এই সময়কার ইপিএস ছিল ফর এক্সাম্পল সেখানে ছিল 3।
তো তখন আমি এই 10 এর জায়গায় কত নিতে পারি, 3 দিয়ে কাজ করতে পারি, রাইট? দিস ইজ ওয়ান ওয়ে। 3 বসিয়ে আমি কি করতে পারি, অ্যাভারেজ ইপিএস নিতে পারি। ওকে, এটা কিসের জন্য, আমি যখন টাইম ওয়াইজ কম্পেয়ার করছি তখন। ওকে, আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আহ আমার সে গত 10 বছরে আমার আরওই কত সেটার হিসাব আছে, আরওই রিটার্ন অন ইকুইটি। আমি কি করলাম, এই 2025-এ আমার যে স্টক প্রাইস আছে সেটার উপর আমি কি অ্যাপ্লাই করলাম, 2024 পর্যন্ত আমার যে অ্যাভারেজ আরওই আছে সেটাকে আমি অ্যাপ্লাই করলাম কিসের উপর, আমার 2025-এ যেটা বুক ভ্যালু আছে সেটার উপর। ফর এক্সাম্পল, রিটার্ন ইকুইটি, এটার এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, রিটার্ন ইকুইটি ক্যালকুলেট করি আমরা ইপিএস বা আর্নিংস পার শেয়ার বা আর্নিংস বা নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ ইকুইটি। অ্যাভারেজ ভ্যালু অফ ইকুইটি পার শেয়ারের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে পার শেয়ার বুক ভ্যালু। আমার কাছে যদি অ্যাভারেজ আরওই থাকে সেটার উপর যদি আমি সেটাকে যদি আমি কিসের উপর অ্যাপ্লাই করি, বিগিনিং বুক ভ্যালু অফ ইকুইটি বা এই আপনার ন্যাভ পার শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এটার উপর যদি আমি আরওই অ্যাপ্লাই করি, অ্যাভারেজ আরওই, আমি একটা অ্যাভারেজ এস্টিমেটেড কি পাবো, ইপিএস পাবো। সেটাও চাইলে আমি এখানে কি করতে পারি, ইউজ করতে পারি। ঠিক আছে, আলটিমেটলি মানে আই এম লুকিং ফর যে কোনো একটা পার্টিকুলার কোয়ার্টারে যদি আমার পি অ্যাবনর্মালি হাই হয় বা অ্যাবনর্মালি লো হয়, ইফ আই বিলিভ দ্যাট এটা হয়তো ফিউচারে হবে না, তখন আমার কি করতে হবে, তখন আমাকে সেটা নিয়ে রিপ্লেস করার ডিসাইড করতে হবে। ডিফারেন্সেস ইন ইকুইটি অ্যাকাউন্টিং মেথড, ফর এক্সাম্পল আপনার ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড আছে, ইনভেন্টরি ভ্যালুয়েশনে ফিফো আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্টিং আছে। এই সকল কারণে কিন্তু কোম্পানিগুলোর কি হতে পারে, নেট ইনকামে তফাৎ হতে পারে। এখন আপনি যে কোম্পানিগুলো কম্পেয়ার করছেন, সে এবিসিডি, আপনাকে মেক শিওর করতে হবে যে এই কোম্পানিগুলো কি সিমিলার অ্যাকাউন্টিং মেথড ইউজ করছে কিনা। ফর এক্সাম্পল, সি একটা অ্যাকাউন্টিং মেথড ইউজ করে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অফ ডেপ্রিসিয়েশন, হোয়ারএস এবিসিডি ইউজ করে সবসময় স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। তখন আপনার সিকে কি করতে হবে, এখান থেকে সরাতে হবে, সিকে কিসে আনা যাবে না, কম্পারেবলসে আনা যাবে না। এখানে একটা সিম্পল এক্সাম্পল আছে, এটা আমরা একটু আগে এক্সেলে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেভাবে। বিএসআরএম, একেএস এন্ড কেএসআরএম, এই তিনটা কোম্পানি স্টক প্রাইস আছে 72, 45, 24 লাইক দিস। এখন আমরা আর্নিংস পার শেয়ার আছে, সেলস পার শেয়ার আছে, বুক ভ্যালু পার শেয়ার আছে। আমরা জানতে চাইছি যে একেএস আর কেএসআরএম এর বেসিসে বিএসআরএম এর ভ্যালু পার শেয়ার কত হতে পারে, বা হোয়াট শুড বি দ্য এস্টিমেটেড প্রাইস পার শেয়ার, বেসড অন হোয়াট, বেসড অন দ্য মিন অফ ইচ ভ্যালুয়েশন রেশিও। সেখানে আপাতত আমরা যেটার সাথে ফ্যামিলিয়ার হচ্ছে সেটা হচ্ছে প্রাইস টু আর্নিংস রেশিও। আমরা কি করব, একেএস এর প্রাইস টু আর্নিংস রেশিও ক্যালকুলেট করবো। 45 প্রাইস, আর্নিংস কত, 1.5, 45 ডিভাইডেড বাই 1.5 ধরে নিলাম, টু কিপ 30, আর 24 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 1। কেএসআরএম এর কত, 24 হচ্ছে পি, এর পি কত, 24। এখন ইফ আই এজিউম দ্যাট একেএস এন্ড কেএসআরএম বোথ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিএসআরএম, তো আমি কি করতে পারি, এটা আর এটার সিম্পল অ্যাভারেজ করতে পারি। ফর এক্সাম্পল, এখানে হলো কত, 54, 54 সাম করলে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে, 27। এখন তাহলে বিএসআরএম এর ভ্যালু কত হবে, উই আর এক্সপেক্টিং যে বিএসআরএম এর জন্য আর্নিংস পার শেয়ার কত, $2, আর অ্যাভারেজ পি কত নিচ্ছি, 27। তাহলে বিএসআরএম এর এস্টিমেটেড ভ্যালু কত হওয়ার কথা, আমার পি ভ্যালুয়েশন অনুযায়ী 54, বাট বিএসআরএম ট্রেড হচ্ছে কততে, 72। দ্যাট মিনস আমরা বিএসআরএম কে কি বলতে পারি, রিলেটিভলি ওভার ভ্যালুড বলতে পারি, কম্পেয়ার টু হোয়াট, অ্যাভারেজ পি রেশিও অফ দ্য কম্পারেবল কোম্পানিজ। আমরা বিএসআরএম কে কি বলতে পারি, রিলেটিভলি ওভার ভ্যালুড বলতে পারি। ঠিক এইভাবে আমরা কনক্লুড করি। ওকে, নেক্সট আমরা প্রাইস টু ফরওয়ার্ড পি অ্যান্ড ট্রেলিং পি, এটা দুটো ভার্সন দেখবো।
সেটা হচ্ছে জাস্টিফাইড ফরওয়ার্ড পি এবং জাস্টিফাইড ট্রেলিং পি। So justified in a sense that if I consider the future growth prospect of the company, what should be the appropriate PE? এটাকে আমরা বলি কি জাস্টিফাইড ফরওয়ার্ড PE। এটা আমরা মূলত এস্টিমেট করে হচ্ছে আমাদের যেটা কনস্ট্যান্ট গ্রোথ ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন আছে সেটা থেকে। So how can we do this? For example, আমরা কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড মডেলে আমরা কিভাবে ভ্যালু ক্যালকুলেট করি? D1 ডিভাইডেড বাই R মাইনাস G, এভাবে তো আমরা ভ্যালু ক্যালকুলেট করি, রাইট? তো আমরা এখানে যেটা করছি, we are considering value is equal to price. Price should be is equal to what? D1 divided by R minus G. It's a kind of derivation, যে ডেরিভেশনটা কেন কিভাবে করা হয়। So আমরা কি করলাম, দুটো সাইডে আমরা আর্নিংস দিয়ে ডিভাইড করলাম। কোন আর্নিংস? ফিউচার আর্নিংস। E1 মানে কি? ফিউচার আর্নিংস। সো যখন আমরা ফরওয়ার্ড পি নিয়ে কাজ করছি তখন আমার আর্নিংস কোনটা রেলিভেন্ট? ফিউচার আর্নিংস হচ্ছে রেলিভেন্ট, রাইট? সো এটা দিয়ে আমি যখন ডিভাইড করব, D1 এর নিচে আমি কি লিখতে পারি? E1 লিখতে পারি, আর নিচে আমার কি আছে? R মাইনাস G আছে। দুটো কিন্তু সেম কথা, আমি এখানে লিখলেও যা আসবে তা। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলছি ফরওয়ার্ড পি। এটাকে আমরা কি বলছি? ফরওয়ার্ড পিই। আচ্ছা, এখন আপনি জানেন এটাকে বলা হয় পে আউট রেশিও। এটাকে কি বলা হয়? পে আউট রেশিও। পে আউট মানে আর্নিংস এর কত প্রপোর্শন ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলি কি? পে আউট রেশিও। এখন 1 মাইনাস পে আউট রেশিও, 1 মাইনাস পে আউট রেশিও, এটাকে আমরা বলি রিটেনশন রেশিও। যে আর্নিংস এর কত পোর্শন আমি কি করে রাখছি? রিটেন করে রাখছি কোম্পানির ফিউচার ইনভেস্টমেন্টের জন্য। অ্যাট দিস মোমেন্ট আমরা রিটেনশন রেশিওকে বলছি বি। রিটেনশন রেশিওকে কি বলছি? বি বলছি। তাহলে রিটেনশন রেশিওকে যদি আমরা বি বলি, তাহলে আমরা এটাকে রিপ্লেস করতে পারি, পে আউট রেশিও এটা 1 মাইনাস রিটেনশন রেশিও, বি হচ্ছে কি? রিটেনশন রেশিও। সো 1 মাইনাস রিটেনশন রেশিও ইজ ইকুয়াল টু হোয়াট? পে আউট রেশিও। একইভাবে 1 মাইনাস পে আউট রেশিও ইজ ইকুয়াল টু হোয়াট? রিটেনশন রেশিও। ফর এক্সাম্পল, 10 টাকা আমার আর্নিংস, আমি 7 টাকা ডিভিডেন্ড দিলাম, 3 টাকা আমি কি করে দিলাম? রেখে দিলাম। তাহলে 3 টাকা হচ্ছে আমার রিটেন আর্নিংস, আর 7 টাকা আমার কি? ডিভিডেন্ড। এখন পে আউট রেশিও কি হবে? 7 টাকা ডিভিডেন্ড ডিভাইডেড বাই 10 টাকা আর্নিংস, এটা হচ্ছে কি? পে আউট রেশিও। আর 3 টাকা যেটা আমি রিটার্ন করে দিয়ে রাখলাম আউট অফ দ্য 10 টাকা আর্নিংস, এটা হচ্ছে কি? রিটেনশন রেশিও 30%, রাইট? সো আমরা রিটেনশন রেশিওকে লিখছি কি নামে? বি নামে। নিচে কি থাকবে? আর মাইনাস জি। এখন আপনাকে যদি বলা হয়, আপনাকে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আপনি এটা দিয়ে আপনি কি করলেন? জাস্টিফাইড ফরওয়ার্ড পি ক্যালকুলেট করলেন। ফর এক্সাম্পল, আপনি জাস্টিফাইড ফরওয়ার্ড পি এটা দিয়ে ক্যালকুলেট করে আপনি পেলেন 10 টাইমস 10x। হয় আপনি যখন অ্যাকচুয়াল ফরওয়ার্ড পি ক্যালকুলেট করলেন, সেখানে আপনি পেলেন অ্যাকচুয়াল ফরওয়ার্ড পি হচ্ছে সে 12x। তখন আপনাকে বলতে হবে যে দিস স্টক ইজ কারেন্টলি ওভারভ্যালুড রিলেটিভ টু হোয়াট? ইটস জাস্টিফাইড ফরওয়ার্ড পি তুলনায় কি? ওভারভ্যালুড, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার বেঞ্চমার্ক। আমরা যে একটু আগে বেঞ্চমার্কের কথা বলছি না, এখন এই বেঞ্চমার্কটা আপনি ইউজ করতে পারেন। ইট ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আপনি কি করছেন? এখানে কোম্পানির প্রসপেক্টিভ গ্রোথ রেট ইউজ করছেন, কোম্পানির রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি ইউজ করছেন, কোম্পানি যে রিটেনশন রেশিও গুলো ইউজ করছেন। দিস আর অল গুড থিংস, অল আর দ্য ফান্ডামেন্টাল থিংস। সো বেসড অন দ্য ফান্ডামেন্টালস, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফরওয়ার্ড পি ফর দ্য কোম্পানি, এটাকে আমরা বলি জাস্টিফাইড ফরওয়ার্ড পি। একইভাবে আমরা জাস্টিফাইড ট্রেলিং পি ক্যালকুলেট করতে পারি। জাস্টিফাইড ট্রেলিং পি হচ্ছে আপনার আমরা স্টার্ট করব এটার এক্সপ্লেনেটরি ফর্ম দিয়ে। আমরা D1 দিয়ে স্টার্ট করব না, লাইক দিস। আমরা স্টার্ট করব কি দিয়ে? D0
ইন্টু 1+g, আর এটা নিচে কি থাকে, r-g। এটা আমরা কোথায় দেখেছি? কনস্ট্যান্ট গ্রোথ ভ্যালুয়েশন আমরা এটা দেখেছি, v0। আচ্ছা, v0 কে আমরা এখন কি লিখতে পারি? v0 কে আমরা লিখলাম p0, আর এখানে আমাদের কি থাকলো, d0 ইন্টু 1+g, আর নিচে কি থাকবে, r-g। এখন ট্রেলিং পি পাওয়ার জন্য আমার প্রাইসকে কি দিয়ে ডিভাইড করতে হবে? রিসেন্টলি জেনারেটেড আর্নিংস দিয়ে আমরা ডিভাইড করলাম, তাহলে এখানে কি হবে, d0 ডিভাইডেড বাই e0, আর এখানে কি থাকলো 1+g, আর নিচে কি থাকবে, r-g। এখন d0 ডিভাইডেড বাই e0, এটাকে আমরা কি বলি? একটু আগে আমরা কি বলছিলাম, এটাকে পে আউট রেশিও বলছিলাম। পে আউট রেশিওকে আমরা কি দিয়ে রিপ্লেস করেছিলাম? 1 - b রিটেনশন রেশিও, মানে b হচ্ছে কি রিটেনশন রেশিও। সো 1 - b রিটেনশন রেশিও মাল্টিপ্লাইড বাই হোয়াট? এখানে কি কি আছে, 1+g, আর নিচে কি থাকবে, r-g। এটাকে আমরা কি বলছি? জাস্টিফাইড ফরওয়ার্ড পি রেশিও। সো জাস্টিফাইড ফরওয়ার্ড পি দিয়ে আপনি কি করতে পারেন? সরি, ফরওয়ার্ড না, জাস্টিফাইড ট্রেলিং পি রেশিও। সো জাস্টিফাইড ট্রেলিং পি রেশিও দিয়ে আপনি কি করতে পারেন? ফর এক্সাম্পল, আপনার কাছে ট্রেলিং পি আছে 12, বাট জাস্টিফাইড ট্রেলিং পি বলছে এটা কত হতে হবে, 10। তাহলে আপনি কি বলতে পারেন? দিস কোম্পানি ইজ রিলেটিভলি ওভারভ্যালুড বেসড অন হোয়াট? জাস্টিফাইড ট্রেলিং পি। ওকে, আচ্ছা। নেক্সট থিং হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। আই থিঙ্ক আমরা so আমরা দেখলাম যে প্রাইস টু আর্নিংস এর ইউজ করতে গিয়ে কিছু ইস্যুস আছে, কিছু ড্রব্যাকস আছে। ফর এক্সাম্পল, আমরা দেখলাম যে কোনো কোম্পানির আর্নিংস যদি খুব স্মল হয়, খুব মিনিমাম হয়, নেগেটিভ হয়, তখন তো আমরা প্রাইস টু আর্নিংস ইউজ করতে পারছি না। সো হোয়াট ক্যান বি দ্য অল্টারনেটিভ? সো ওয়ান অফ দ্য অল্টারনেটিভস ক্যান বি যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। সো বুক ভ্যালু কি মিন করে? ইউ সি, এই কোম্পানিজ গুলো যখন আপনাকে আর্নিংস ডিসক্লোজার দেয়, তখন কিন্তু সে একটা ন্যাপ রিপোর্ট করে, তার স্টকে ন্যাপ কত, টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস ইকুয়ালস টু টোটাল নেট অ্যাসেট ভ্যালু। এটাকে পার শেয়ার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই? ন্যাপ পার শেয়ার পাই। এটা একটা কিসের রিপ্রেজেন্টেশন? বুক ভ্যালুর রিপ্রেজেন্টেশন। এখন আমরা প্রাইস ওভার বুক ভ্যালু পার শেয়ার, বা আমরা ন্যাভও বলতে পারি, বাট আমরা এখানে বুক ভ্যালু বলছি, সেটাতে আমরা কি করতে পারি? মার্কেট বেসড ভ্যালুয়েশন করতে পারি। সো এটা ইউজ করে রেশনালস কি? হোয়াট আর দ্য পজিটিভ সাইড অফ ইউজিং ইট? ফার্স্টলি, এই বুক ভ্যালুটা একটা একুমুলেটেড নাম্বার, যে কোম্পানি যেদিন থেকে বিগিন করেছে সেদিন থেকে শুরু করে কোম্পানি কখনো আর্নিংস পজিটিভ হয়েছে, কখনো কোম্পানি লস করেছে, এগুলো প্লাস মাইনাস হতে হতে আজকে কোম্পানিটার বুক ভ্যালু কি হয়েছে? বড় হয়েছে, রাইট? একটা একুমুলেটেড নাম্বার is very likely to be positive unless company is a bankrupt possible company। একটা কোম্পানি ন্যাপ কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তার মানে ইট ইজ অলওয়েজ লাইকলি টু বি পজিটিভ। এবং আপনি যদি কোম্পানির ইপিএস দেখেন, ইপিএস এর ফ্লাকচুয়েশন দেখেন, আর তার যদি বুক ভ্যালুর ফ্লাকচুয়েশন দেখেন, ইউ আর লাইকলি টু সি যে বুক ভ্যালু ইজ মোর পজিটিভ, বা সরি, বুক ভ্যালু ইজ মোর স্টেবল। আমি যে ইপিএস নর্মালাইজ করার কথা বলছিলাম, সো সেটা বুক ভ্যালু যদি আপনি ইউজ করেন, তখন কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে না। So আপনি কিন্তু বুক ভ্যালুকে অনেক স্টেবল পাচ্ছেন। আর বুক ভ্যালু ইজ এগেইন আ ভেরি গুড রিলেটিভ বেসড ভ্যালুয়েশন ফর কোম্পানিজ হুইচ আর দ্য ফাইন্যান্সিয়াল ফার্মস। ইউ নো দ্য ফাইন্যান্সিয়াল ফার্মস, এর মধ্যে কি আছে? ব্যাংকস থাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকে। সো ব্যাংকস এর মূল অ্যাসেট কি? লোনস। সো ইনভেস্টমেন্ট। সো বাই নেচার অফ দিস অ্যাসেট, এখানে কিন্তু ফিক্সড অ্যাসেট কম, বা লং রান প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এগুলো কম। বেশি অ্যাসেট কি থাকে? লোন ইনভেস্টমেন্ট। এখন লোন ইনভেস্টমেন্টের যে ব্যালেন্স শিটে যে ভ্যালুটা থাকে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ফার্মস এর জন্য,
এই ভ্যালুর সাথে মার্কেট ভ্যালুর তফাৎ অনেক কম, ভেরি মিনিমাম। বাট আপনি যদি নন ফাইন্যান্সিয়াল ফার্মস এর ক্ষেত্রে যান, ফর এক্সাম্পল বাটার আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যে ভ্যালু দেখবেন ব্যালেন্স শিটে, হিস্ট্রিক্যাল ভ্যালু অর অ্যামোর্টাইজড ভ্যালু, তার তুলনায় আপনি যদি মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু দেখেন, অনেক বড় বড় তফাৎ দেখবেন, বিগ ডিফারেন্স। বাট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা হয় না। তার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনি যে ন্যাভটা পাচ্ছেন বা যে বুক ভ্যালুটা পাচ্ছেন, দ্যাট ইজ মোর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কারেন্ট ভ্যালু অর দ্য ফেয়ার ভ্যালু। সো আপনাদের ভ্যালুয়েশনের জন্য এইটাই আপনার দরকার। তাহলে ফাইন্যান্সিয়াল ফার্মস এর জন্য আপনার বুক ভ্যালু বেসড ভ্যালুয়েশন ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট। একই সাথে যে কোম্পানিজ গুলো লাইকলি টু টার্মিনেট, সো তাদের জন্য অবভিয়াসলি দে হ্যাভ আ মিনিমাম অর নো গ্রোথ অপরচুনিটি। সো তাদের ক্ষেত্রে আপনার প্রাইস টু বুক ভ্যালু ইউজ করাটা মোর ইনফরমেটিভ। ফাইনাল থিং যেটা স্টক রিটার্নের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে একটু আগে আমি ডিসকাস করছিলাম যে we have looked for what are the factors which explain the cross section of a stock return. স্টাডিতে দেখা গেছে যে যে কোম্পানিজ গুলো প্রাইস টু বুক ভ্যালু কম থাকে, these stocks are likely to produce higher return. যে স্টকস গুলো প্রাইস টু বুক ভ্যালু বেশি থাকে, সেই স্টকস গুলো আর লাইকলি টু প্রডিউস লেস রিটার্ন। তার মানে আমরা কোন স্টক গুলো পারচেস করলে বা হোল্ড করলে আমরা বেশি রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস আছে, যেগুলো প্রাইস টু বুক ভ্যালু কম। So one of the things is that the stocks গুলো প্রাইস টু বুক ভ্যালু কম, these stocks are likely to be cheaper. Okay? আচ্ছা, আর প্রবলেমস কি? প্রবলেমস হচ্ছে আপনি যখন বুক ভ্যালু করছেন, বুক ভ্যালু কোথেকে আসছে? ব্যালেন্স শিট থেকে আসছে। ব্যালেন্স শিট তো আপনার নন ফিজিক্যাল অ্যাসেটকে ভ্যালু করে না। হোয়াট ডাজ ইট মিন? ফর এক্সাম্পল, একটা কোম্পানির ব্রিলিয়েন্ট একজন সিইও আছে, লয়াল এমপ্লয়িজ আছে, লয়াল কাস্টমার্স আছে, এগুলো তো ইউ আর থিঙ্কিং অফ দিস আর লাইকলি টু বি ভ্যালুয়েবল, বাট এগুলো তো ব্যালেন্স শিটের অ্যাসেট না। তার মানে এগুলো আপনার ভ্যালুয়েশন আসছে না, রাইট? এবং অনেকগুলো কোম্পানির অ্যাসেট লেভেল অনেক ভেরি হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি ডেলে যান আর এইচপি তে যান, ডেলের কিন্তু অ্যাসেট অনেক কম, তার ইনভেন্টরি অনেক কম, রাইট? We mentioned about it, যে ডেল ফলোস জাস্ট ইন ইনভেন্টরি সিস্টেম। আবার এইচপি কি করে? এইচপি কিন্তু ইনভেন্টরি রাখে। So আপনি অবভিয়াসলি ডেল এর ন্যাপ পাবেন কম, লাইকলি টু বি এইচপি ন্যাপ পাবেন বেশি। সো এই ক্ষেত্রে তো তাদের অ্যাসেট লেভেল ভ্যারির জন্য আপনি হয়তো তার প্রাইস টু বুক ভ্যালু ডিফারেন্ট পাবেন, বাট এটা কি হচ্ছে না, কম্পারেবল হচ্ছে না, বিকজ দে হ্যাভ দ্য ডিফারেন্ট বিজনেস পলিসি। ক্যান বি মিসলিডিং ডিউ টু অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। সো ইউ নো দ্যাট আমরা একটু আগে বলছিলাম যে ফিফো ওয়েটেড অ্যাভারেজ কস্টিং, দুটো ডিফারেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমের কারণে আপনার যে ইনভেন্টরি ভ্যালু আসবে, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু আসবে, সেটা কি হতে পারে? তফাৎ হতে পারে, ভ্যারি হতে পারে। সো এটার কারণেও কোম্পানির দুটোর ক্ষেত্রে কি হতে পারে? প্রাইস টু বুক ভ্যালুর ডিফারেন্স হতে পারে। বাট এই কারণে আপনার মানে কারণটা কিন্তু অ্যাকাউন্টিং প্র্যাকটিসে ডিফারেন্সেসের কারণে। সো কারণটা কিন্তু রিয়েলি তাদের ন্যাব ডিফারেন্ট এই কারণে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস অফ ইউজিং দ্য প্রাইস টু বুক ভ্যালু। আবার কিছু কোম্পানির অ্যাসেট আছে হুইচ হ্যাভ এ লং লাইফ, আবার কিছু কোম্পানি অ্যাসেট আছে হুইচ হ্যাভ এ লেস লং লাইফ। এই সকল কারণে প্রাইস টু বুক ভ্যালু দুটো কোম্পানি কি হতে পারে? তফাৎ হতে পারে। তো আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, যে কোম্পানিগুলো যে আমরা কম্পেয়ার করছি তাদের অ্যাসেট লেভেল গুলো কি কম্পারেবল কিনা, আর তারা কি সিমিলার অ্যাকাউন্টিং প্র্যাকটিস ফলো করে কিনা। তো আমরা যখন প্রাইস টু বুক ভ্যালু ইউজ করি, তখন আমরা কি কি ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট করতে পারি?
রিগার্ডিং বুক ভ্যালু বা ন্যাভ বা অ্যাসেট। ইউ ক্যান রিকল যে আমি ইনটেনজিবল অ্যাসেট নিয়ে ডিসকাস করেছিলাম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিতে। আমরা বলছিলাম যে একটা কোম্পানির যত প্রপোর্শন অফ ইনটেনজিবল অ্যাসেটস বেশি, likely all other things remaining same as long as the company is not a intangible based firm, তখন কিন্তু আমাদের সাসপেক্ট করতে হয় যে কোম্পানি ইজ লাইকলি টু ক্যাপিটালাইজ ইটস এক্সপেন্সেস, লং টার্ম এক্সপেন্সেস। তো অনেক সময় যেটা করা হয়, এই ন্যাভ থেকে ইনটেনজিবল অ্যাসেটস কে এক্সক্লুড করা হয়। ইনটেনজিবল অ্যাসেট বাদ দিয়ে কত বুক ভ্যালু থাকে। ইনভেন্টরি অ্যাকাউন্টিং আমরা মাত্র কথা বললাম। সো ইনভেন্টরি অ্যাকাউন্টিং, ফিফো বা ওয়াক যেটা আপনি ইউজ করেন, ওয়েটেড অ্যাভারেজ কস্টিং, সেটার কারণে আমার কি হতে পারে, তফাৎ হতে পারে। So এখন আমি তফাৎটা কিভাবে অ্যাড্রেস করতে পারি? আমি যদি যে কোম্পানিজ গুলো কম্পেয়ার করছি, এই কোম্পানিজ গুলোকে যদি আমি একই ইনভেন্টরি ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি, তখন আমি এই ডিফারেন্সটা মেক আপ করতে পারবো। নেক্সট হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেমস। সো দেয়ার আর সাম অ্যাসেটস হুইচ কোম্পানি does not currently own, but they have the potential to own it in future. So এরকম কিছু অফ ব্যালেন্স শিট অ্যাসেট থাকতে পারে। ফর এক্সাম্পল, ব্যাংকের ব্যাংক কোনো একটা লিজিং ফার্ম থেকে লিজ নিল কিছু অ্যাসেট বা কিছু বিল্ডিং। সো দেয়ার আর চান্সেস যে আফটার দ্য লিজ পিরিয়ড ব্যাংক কি করবে, আপনার এই ল্যান্ড বা বিল্ডিংটা প্রকিউর করে নেবে। বা এটা লোনের ক্ষেত্রে হতে পারে যে লোন যদি ডিফল্ট হয়, তখন ব্যাংক কিন্তু সেটার ওনারশিপ নিয়ে নিতে পারে। সো লাইক দ্যাট, এরকম কিছু অফ ব্যালেন্স শিট অ্যাসেট থাকে। আবার অফ ব্যালেন্স শিট কিছু লায়াবিলিটিস, ফর এক্সাম্পল জিপির একটা বিটিআরসির সাথে একটা লসুট কন্টিনিউ হচ্ছে, এপ্রিলে একটা হিয়ারিং এর ডেট আছে, সেখানে যদি এটা জিপির এগেনস্টে যায়, তাহলে কিন্তু জিপিকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কি দিতে হবে, এই পেনাল্টি দিতে হবে। সো এই পেনাল্টিটা রাইট এট দিস মোমেন্ট জিপির জন্য অফ ব্যালেন্স শিট লায়াবিলিটি জিপি মেনশন করেছে, রাইট? এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর ক্ষেত্রে অফ ব্যালেন্স শিট অ্যাসেটস এন্ড লায়াবিলিটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে থাকে। নন ফাইন্যান্সিয়াল ফার্মস এর ক্ষেত্রে সেভাবে থাকে না। এখন ম্যাটার হচ্ছে, আপনি যখন ব্যালেন্স শিটের ন্যাভ নিচ্ছেন, আপনি কিন্তু অফ ব্যালেন্স শিট আইটেমকে কনসিডার করছেন না, আপনি শুধু অন ব্যালেন্স শিট আইটেমকে কনসিডার করছেন। বাট আপনার কোম্পানি যদি সিগনিফিকেন্ট অফ ব্যালেন্স শিট আইটেম থাকে, তখন কিন্তু আপনাকে এটা অ্যাসেসমেন্ট করে আপনার ন্যাভ ক্যালকুলেশনে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। নেক্সট হচ্ছে ফেয়ার ভ্যালু। আমরা একটু আগে বলছিলাম যে কেন ফাইন্যান্সিয়াল ফার্মস এর জন্য বুক ভ্যালু ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তার বুক ভ্যালু আর মার্কেট ভ্যালুর মধ্যে কি হয় না, খুব বেশি তফাৎ হয় না। বাট অন্যান্য কোম্পানি যেগুলো নন ফাইন্যান্সিয়াল ফার্মস, যাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে, তাদের ল্যান্ডের ভ্যালু, তাদের প্ল্যান্টের ভ্যালু, ইকুইপমেন্টের ভ্যালু, এগুলোর বুক ভ্যালুর সাথে ফেয়ার ভ্যালু যথেষ্ট তফাৎ আছে। তো আমাদের ভ্যালুয়েশনের জন্য কি লাগবে, ফেয়ার ভ্যালু লাগবে। বাট আমি যে বেসিসে ভ্যালুয়েশন করছি, সে মানে বুক বুক ভ্যালু, ন্যাভ, এটা তো ফেয়ার ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে না মোস্ট অফ দ্য ফার্মস। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু বি অ্যাওয়ার অফ দিস। আচ্ছা, একটু আগে আমি যে জাস্টিফাইড রেশিওর কথা বলছিলাম, আমাদের জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু আছে। এটা আমরা কিভাবে পেতে পারি? আর ও ই, রিটার্ন অন ইকুইটি মাইনাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। ওকে, সো এটার ডিরাইভেশন আছে, আমরা এখন আর ডিরাইভেশন দেখাচ্ছি না। আমরা জাস্ট, আমাকে যদি জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু ক্যালকুলেট করতে, আমরা কিভাবে ক্যালকুলেট করব? এটা সিম্পল। আমরা রিটার্ন অন ইকুইটি থেকে কি মাইনাস করব? গ্রোথ রেট মাইনাস করব। আবার রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি থেকে কি মাইনাস করব? গ্রোথ রেট মাইনাস করব। ঠিক আছে, এটার আরেকটা ভেরিয়েশন আছে। এটা আপনার যখন আপনি রেসিডুয়াল ইনকাম ভ্যালুয়েশন পড়বেন, তখন এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপাতত আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে প্রাইস টু বুক ভ্যালুর তো কিছু ইস্যুস আছে। সো হোয়াট ক্যান বি ওয়ে আউট টু অ্যাভয়েড দ্য প্রবলেমস অফ প্রাইস টু বুক ভ্যালু? হোয়াট ইফ আমরা যদি প্রাইস টু সেলস ইউজ করি? সো প্রাইস টু সেলস, সো
সেলস নাম্বার, দ্য ফার্স্ট নাম্বার ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, রাইট? তো আমরা এই সেলস নাম্বারকে যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার দিয়ে ডিভাইড করে আমি পেয়ে যাবো সেলস পার শেয়ার। আমার কাছে স্টকের প্রাইস আছে, আমি এটাকে ডিভাইড করলাম কি দিয়ে? পার শেয়ার সেলস দিয়ে আমি ডিভাইড করলাম, তাহলে আমরা কি পেয়ে যাবো? প্রাইস টু সেলস রেশিও পেয়ে যাবো। সো হোয়াট ক্যান উই ডু? আমরা কম্পারেবল কোম্পানিস এর প্রাইস টু সেলস নিলাম, এখান থেকে যে অ্যাভারেজ পেলাম সেটা দিয়ে আমি যে কোম্পানিকে ভ্যালুয়েশন করছি, আমার যে সাবজেক্ট কোম্পানি, তার কি দিয়ে মাল্টিপ্লাই করব? সেই কোম্পানির সেলস পার শেয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তাহলে আমি সেই কোম্পানির এস্টিমেটেড প্রাইস পাবো বেসড অন হোয়াট? প্রাইস টু সেলস। And কেন আমি এটি নিব? Why it is recommended to use the price to sales ratio? Answer is আপনার earnings is likely to be manipulated. Book value is likely to be have a problem, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম। So sales can be a good alternative in a sense যে আপনি earnings বা অ্যাসেট লায়াবিলিটি যেভাবে ম্যানিপুলেট হওয়ার চান্সেস আছে, সেলস ম্যানিপুলেট হওয়ার চান্সেস ইজ মিনিমাম। Revenue recognition is likely to be very strict to your policy. So এখানে আমার ম্যানিপুলেশন হওয়ার চান্সেস কম। So that's why price to sales ratio is one of the good things to use it as a valuation tool. নেক্সট থিং হচ্ছে, আমরা দেখেছিলাম যে আর্নিংস এর একটা প্রবলেম আছে, এটা কি হতে পারে? নেগেটিভ হতে পারে, মিনিমাম হতে পারে, এই ধরনের ইস্যুস গুলো হতে পারে। বাট সেলস এর ক্ষেত্রে সেলস এর অলওয়েজ পজিটিভ, সেলস কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। সো আমরা এখানে মূলত নেট সেলসটা মেইন করছি, ইটস নট গ্রস সেলস, মানে সেলস থেকে সেলস রিটার্ন, অ্যালাওয়েন্সেস, ভ্যাট এগুলো বাদ দেওয়ার পর আমার যে নেট সেলস আছে সেটাকে আমরা মেইন করছি। ওকে, নেক্সট হচ্ছে যে সকল কোম্পানি ম্যাচিওর, সাইক্লিক্যাল, ডিস্ট্রেসড ফার্ম, এই সকল কেসে দেখা গেছে যে প্রাইস টু সেলস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন টুল। এবং আমরা আর্নিংস এর যে ফ্লাকচুয়েশন দেখেছি বেশি, যেটা কারণে প্রাইস টু আর্নিংস মোর ফ্লাকচুয়েটিং হয়, এটা প্রাইস টু সেলস যদি আমরা ইউজ করি তখন কিন্তু আমরা সেভাবে ফ্লাকচুয়েশন পাবো না, লাইকলি টু বি মোর স্টেবল প্রাইস টু সেলস। অলসো ইন রিসার্চ ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট যে কোন একটা কোম্পানি বা কোন কোম্পানিজ গুলো ভালো করছে বা কোন কোম্পানিজ গুলো ভালো করছে না, বা কোন কোম্পানিজ গুলো বেশি স্টক রিটার্ন দিচ্ছে আর কোন কোম্পানিগুলো স্টকে কম রিটার্ন পাওয়া যাচ্ছে, এর পেছনে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস হ্যাজ বিন ফাউন্ড, যাদের প্রাইস টু সেলস কম, দে আর লাইকলি টু প্রডিউস হায়ার রিটার্ন, আর যাদের প্রাইস টু সেলস রেশিও বেশি, দে আর লাইকলি টু প্রডিউস লেস রিটার্ন। আচ্ছা, দিস আর দ্য পজিটিভ সাইড। হোয়াট আর দ্য প্রবলেমস? একটা কোম্পানির সেলস মানে আমরা বলতে পারি না যে সে কোম্পানির আর্নিংস ভালো হবে। আমরা ক্লাসে ওসাকা নিয়ে কথা বলেছিলাম, ইউ ক্যান রিকল। সো নট নেসেসারি যে একটা কোম্পানি অ্যাগ্রেসিভলি রেভিনিউ রিকগনাইজ করে হয়তো সেলসকে অনেক ভালো ইনফ্লেট করতে পারলো, বাট নট নেসেসারি যে এটা যদি একটা হেলদি সেলস না হয়, এটা যদি একটা অর্গানিক সেলস না হয়, তাহলে কিন্তু সেই সেলস থেকে কি আসবে না, কি ট্রান্সলেটেড হবে না? আর্নিংস বা ক্যাশ ফ্লো ট্রান্সলেটেড হবে না। আমাকে খেয়াল করতে হবে যে আমি যে সেলসটা করছি সেখান থেকে কি আমার আর্নিংস বা ক্যাশ ফ্লো আসছে কিনা। ইফ ইট ইজ, দেন গুড, ইফ ইট ইজ নট, দেন ইটস নট গুড। এখন আপনি যে প্রাইস টু সেলস রেশিও কাজ করছেন, এটা নিউমারেটর আর ডিনোমিনেটর কনসিস্টেন্ট কিনা? আনসার হচ্ছে নো। কেন না? এই প্রাইসটা কিসের প্রাইস? স্টকের প্রাইস, মানে ইকুইটির প্রাইস, রাইট? বাট আপনি বিজনেস করছেন তো কি নিয়ে? আপনার কাছে ইকুইটিও আছে, ডেটও আছে। তা আপনি যে একটা কোম্পানি সেল করছে, এই সেলস এর মধ্যে কাদের কন্ট্রিবিউশন আছে? ইকুইটি হোল্ডার্সদের কন্ট্রিবিউশন আছে, ডেট হোল্ডার্সদের কন্ট্রিবিউশন আছে। আর আপনি যে উপরে যেটা প্রাইস নিয়েছেন সেটা তো কার প্রাইস? অনলি ইকুইটির প্রাইস। তাহলে উপরেরটা নিচেরটা কি কনসিস্টেন্ট হলো? উপরেরটা নিচেরটা কি হলো না? কনসিস্টেন্ট হলো না। আচ্ছা, এখন দুটো কোম্পানির সেলস হয়তো বা সিমিলার, ধরে নিলাম 100, বাট একটা কোম্পানি বেশ ভালো কস্ট সেভ করতে পারে,
সো যে কস্ট সেভ করতে পারে সে তার কস্ট হলো 20, সে প্রফিট রাখতে পারে 80, বাট আরেকটা কোম্পানি সে তার কস্ট হয়ে যায় 50, সে প্রফিট রাখতে পারে 50। সো যদিও দুটো কোম্পানির সেল সিমিলার দেখা যাচ্ছে, সেম দেখা যাচ্ছে, বাট নট নেসেসারি দ্যাট দিস ট্রান্সলেট টু সেম লেভেল অফ আর্নিংস বিকজ অফ দ্য ডিফারেন্সেস ইন কস্ট। সো এই ব্যাপারটা তো কোথায় রিফ্লেক্ট হচ্ছে না, প্রাইস টু সেলসে রিফ্লেক্ট হচ্ছে না। প্রাইস টু সেলস ক্যান অলসো বি মিসলিডিং ডিউ টু অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। আমরা যে রেভিনিউ রিকগনিশন, এই রেভিনিউ রিকগনিশনে পলিসি আছে। দেয়ার আর 5 স্টেপ পলিসি ইন আইএস, আইএফআরএস এ। ঠিক আছে, রেভিনিউ রিকগনিশন কি আছে, 5 স্টেপ পলিসি আছে। সো এখন কোন কোম্পানিটা কিভাবে রেভিনিউ রিকগনাইজ করছে? Some companies we mentioned যে they report the revenue when the obviously the principal is performance obligation is completed. এখন কোন কোম্পানি পারফরমেন্স অব্লিগেশনটাকে কিভাবে ডিফাইন করছে? সিগনিফিকেন্ট ওনারশিপ রিস্ক ইজ ট্রান্সফার, তারপর আমি রেভিনিউ রিকগনাইজ করছি, নাকি আমি অন ডেলিভারি রেভিনিউ রিকগনাইজ করছি? সো এটার কারণে আমার কি হতে পারে, রেভিনিউ রিকগনিশনে তফাৎ হতে পারে। সেই কারণে প্রাইস টু সেলস ক্যান বি মানে আমার কম্পারিজনের জন্য একটা ইস্যুস অ্যারাইজ হতে পারে। সো জাস্টিফাইড প্রাইস টু সেলস রেশিও আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দিস ইজ দ্য থিং। সো এই পোর্শনটা কিন্তু আমার ট্রেলিং পি এর সাথে সিমিলার। মনে আছে যে আমরা ট্রেলিং পি তে জাস্টিফাইড পি দেখলাম একটু আগে, এই যে ট্রেলিং পি জাস্টিফাইড দিস ওয়ান, 1 মাইনাস বি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। এটার সাথে আমরা কি অ্যাড করলাম জাস্টিফাইড প্রাইস টু সেলসে? জাস্ট আর্নিংস পার শেয়ার ওভার সেলস পার শেয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু সেলস রেশিও। এখন আমরা যদি এই জি কে, মানে এটা নিয়ে অনেক এক্সপ্লেনেশন আছে, আমরা সেই এক্সপ্লেনেশন যাচ্ছি না, জাস্ট আমরা একটু করে আইডিয়া দিচ্ছি যে এই জিটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, এই জিকে আমরা বলতে পারি রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। এটা হচ্ছে সাস্টেনেবল গ্রোথ রেটের ইকুয়েশন, রাইট? আচ্ছা, আমরা ডিউ পয়েন্ট অ্যানালাইসিস করেছিলাম, ইউ ক্যান রিকল ইট। আর ওইকে আমরা 3টা ভাগে ডিকম্পোজ করতে পারি, একটা হচ্ছে প্রফিট মার্জিন, একটা অ্যাসেট টার্নওভার, আরেকটা হচ্ছে লিভারেজ। আর এখানে কি আছে, রিটেনশন রেট বি আছে। সো আমরা এই ফ্যাক্টর গুলো কিভাবে মুভ করলে প্রাইস টু সেলস রেশিও কিভাবে মুভ করতে পারি সেটা সম্পর্কে আইডিয়া করতে পারি। ফর এক্সাম্পল, একটা কোম্পানির লিভারেজ যদি বেড়ে যায়, আমরা গ্যাস করতে পারি যে সেই কোম্পানি কি বাড়বে, প্রাইস টু সেলস রেশিও বাড়বে। লুক এট দ্য, আপনার মনে হতে পারে যে এখানে তো প্লাস জি, এখানে তো মাইনাস জি, দুটোকে সেম ডিরেকশন দিবে কিনা? আনসার হচ্ছে নিউমেরেটরে যে জিনিসটা পজিটিভ আছে, ডিনোমিনেটরে সেই জিনিসটা যদি নেগেটিভ থাকে, আদার থিংস রিমেনিং সেম, এই জি বাড়লে, জি যদি বাড়ে, রেজাল্টেড রেশিওটা কি হবে, বাড়বে। ঠিক আছে, সো নিউমেরেটরে বাড়া যে কথা, ডিনোমিনেটরে কমা একই কথা, বা নিউমেরেটরে বাড়া যে কথা, ডিনোমিনেটরে বাড়া কিন্তু সেম কথা না। নিউমেরেটরে বাড়লে এই রেশিওটা বাড়বে, বা ডিনোমিনেটরে যদি এটা জি মাইনাস না হয়ে প্লাস হতো তাহলে কিন্তু এটা কমে যেত। বোঝা গেছে, রেজাল্টের নাম্বারটা কি হয়ে যেত, কমে যেত। বাট আমরা জাস্ট এটার এক্সপ্লেনেশন দিচ্ছি যে একটা কোম্পানি যদি অ্যাসেট টার্নওভার বাড়ে তাহলে সেই কোম্পানি কি বাড়বে, জি বাড়বে। আর জি বাড়লে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, জি বাড়লে কি হবে, বোঝা যাচ্ছে সেই কোম্পানি কি বাড়বে, জাস্টিফাইড প্রাইস টু সেলস রেশিও বাড়বে, মানে এই কোম্পানিটা মোর পি প্রাইস টু সেলসে কি হওয়ার কথা, ট্রেড হওয়ার কথা। ওকে, ফাইনালি আমাদের কাছে প্রাইস টু ক্যাশ ফ্লো আছে। আমরা মাত্র দেখলাম যে সেলসে আমার কি আছে, কিছু প্রবলেমস আছে। সো হোয়াট ক্যান বি দ্য ফাইনাল অল্টারনেটিভ, উই হ্যাভ দ্য প্রাইস টু ক্যাশ ফ্লো মাল্টিপল। সো আমরা প্রাইসকে কি দিয়ে ডিভাইড করব, স্টক প্রাইসকে কি দিয়ে ডিভাইড করব, ক্যাশ ফ্লো দিয়ে ডিভাইড করবো। এখন ক্যাশ ফ্লোর অনেকগুলো ডেফিনেশন আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, বাট রাইট এট দিস মোমেন্ট আমরা রেশনাল নিয়ে কথা বলছি। ক্যাশ ফ্লো ক্যান লেস ইজিলি ম্যানিপুলেটেড, মানে আপনার
সেলস আপনি কি করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, লেস ইজি। আর সবচেয়ে কম যদি আপনাকে বলতে হয় যে কোনটা সবচেয়ে কম পসিবল ম্যানিপুলেট করার, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, এবং ইট ইজ মোর স্টেবল কম্পেয়ার টু প্রাইস টু আর্নিং রেশিও। এবং ইন টার্মস অফ কোয়ালিটি, ক্যাশ ফ্লো অ্যাড্রেসেস দ্য কোয়ালিটি ইস্যুস, মানে প্রাইস টু আর্নিংস ক্যালকুলেশনে যে কোয়ালিটি ইস্যুস গুলো থাকে সেগুলোকে অনেকটা প্রাইস টু ক্যাশ ফ্লো কি করতে পারে, রিকভার করতে পারে। অ্যান্ড অলসো যে কোম্পানিজ গুলো প্রাইস টু ক্যাশ ফ্লোস কম, যে স্টক যাদের প্রাইস টু ক্যাশ ফ্লোস কম থাকে, দিস স্টকস আর লাইকলি টু প্রডিউস হায়ার স্টক রিটার্ন, অ্যান্ড দ্য ভাইস ভার্সা ইজ ট্রু। অ্যান্ড ক্যাশ ফ্লোস এটারও ইস্যুস থাকতে পারে কিছু। সাম কোম্পানিজ ক্যান ডিস্টোর্ট দ্য ক্যাশ ফ্লোস। আমরা ডিসকাস করেছিলাম ক্লাসে, ইউ ক্যান রিকল, যে আপনি ফর এক্সাম্পল রিসিভেবলস কি করে দিলেন, সেল করে দিলেন, সেইখান থেকে আমি ক্যাশ ফ্লোস নিলাম, সো আপনি ক্যাশ ফ্লো কি করলেন, ডিস্টোর্ট করলেন। আচ্ছা, আমরা দেখিয়েছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনার অপারেটিং ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, আপনি কি করলেন, আপনি এখানে যে আপনাকে ডিসক্রিপশন দেওয়া হয়েছে সে হোয়াট শুড আই সে, ডিভিডেন্ড পেইড, আপনি এটাকে অপারেটিং এ দেখাতে পারেন, ফাইন্যান্সিং এ দেখাতে পারেন। সো আপনি কি করলেন, ক্লাসিফিকেশন চেঞ্জ করে আপনি কখনো অপারেটিং এ দেখান, কখনো ফাইন্যান্সিং এ দেখান, রাইট? সো দিস আর লাইকলি টু বি প্রবলেম, রাইট? আচ্ছা, ক্যাশ ফ্লো যে ডেফিনেশন আছে সেখানে FCFE is one of the definition. এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। বাট এই ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটির ইস্যু হচ্ছে ফর গ্রোয়িং কোম্পানি, ফর নিউ কোম্পানি, it is likely to be more volatile, more frequently negative. বাট ফর ম্যাচিওর কোম্পানিজ এটা হয়তো স্টেবল হবে, পজিটিভ হবে। নাওএডেজ যেহেতু অ্যানালিস্টরা ক্যাশ ফ্লো নিয়ে বেশি এম্পাসাইজ করে, ক্যাশ ফ্লোতে বেশি কনসার্ন হওয়ার জন্য থাকে, এই জন্য দেয়ার আর এভিডেন্স ফ্রম দ্য ফার্মস that they have started managing the cash flows. So this is likely to be a concerning, যে আমরা যে ক্যাশ ফ্লোসটা দেখি, নট নেসেসারি যে সেই ক্যাশ ফ্লোসটা কোম্পানির আছে কিনা, রাইট? সো কোম্পানি সামটাইমস ওয়ান্ট টু ম্যানেজ দ্য ক্যাশ ফ্লোস, রাইট? আচ্ছা, সো ক্যাশ ফ্লো কি কি ডেফিনেশন আছে? প্রথম যে ডেফিনেশনটা, দ্যাট ইজ ভেরি মাচ সিম্পল। এটা আপনার আপনি যদি ক্যাপিটাল বাজেটিং পড়েন বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়েন, আপনি এটা জেনে আসছেন। নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামোর্টাইজেশন প্লাস ডিপ্লেশন, এটাকে আপনার সিম্পল ডেফিনেশন অফ ক্যাশ ফ্লো। আরেকটা ডেফিনেশন হচ্ছে আপনি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস নেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, সেটা আরেকটা ডেফিনেশন হতে পারে ক্যাশ ফ্লোর। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে জানবো। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, এটা ডেফিনেশন হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন and amortization minus changes in net working capital minus capital spending বা fixed capex। ঠিক আছে? আচ্ছা, তারপর এবিডা, আপনি এবিটের সাথে পরিচিত, এবিটের সাথে আমরা কি অ্যাড করব, ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন অ্যাড করব। আচ্ছা, জাস্টিফাইড প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও কিভাবে আমরা করতে পারি, ইজ এ কাইন্ড অফ, আমরা যেটা D0 ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি করেছি, ডি নটের জায়গায় আমরা কি বসাবো, FCF, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি 0। আপনাকে ফ্রি ক্যাশ ফ্লো ইকুইটি গুলো দেওয়া থাকবে, রাইট? এটা যদি আপনাকে ইউজ করতে হয়। সো আমরা এতক্ষণ যে মার্কেট বেসড ভ্যালুয়েশন গুলো দেখলাম, প্রত্যেকটাতে আমাদের স্টকের বেসিসে ভ্যালুয়েশন ছিল। আমরা যে পি বলছিলাম, এই স্টক গুলো কি ছিল,
একটা পার্টিকুলার স্টকের প্রাইস ছিল। আর আমরা যদি ওভারঅল ফার্মের ভ্যালুয়েশনের কথা বলি, ওভারঅল ভ্যালুয়েশন অফ ফার্ম, তখন আমাদের কি লাগবে? এন্টারপ্রাইজ ভ্যালু লাগবে, রাইট? সো এন্টারপ্রাইজ ভ্যালু ওভার এবিটা মাল্টিপল, এটা হচ্ছে আমরা ওভারঅল ফার্মের ভ্যালু জানতে চাচ্ছি। সো সেটার জন্য আমরা যে ভ্যালুয়েশনটা ইউজ করি সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু ওভার এবিটা, এন্টারপ্রাইজ ভ্যালু ওভার এবিটা। একটা কোম্পানির ওভারঅল ভ্যালু is a kind of value of equity plus value of net debt. So value of debt মাইনাস আমার যদি কোনো ক্যাশ ফ্লোজ মার্কেটেবল সিকিউরিটিজ থাকে, এগুলো আমরা মাইনাস করি, তারপর আমরা কি পাই? ভ্যালু অফ নেট ডেট। এই ভ্যালু অফ নেট ডেটের সাথে ভ্যালু অফ ইকুইটি যদি আমরা প্লাস করি, আমরা কি পাই? এন্টারপ্রাইজ ভ্যালু পাই, একটা ফার্মের ভ্যালু। ঠিক আছে? এন্টারপ্রাইজ ভ্যালুকে আমরা ডিভাইড করে কি? এবিডা, এটা একটা মাল্টিপল। এই মাল্টিপলটা কখন ইউজ করা হয়? যখন ডিফারেন্ট কোম্পানিজ আমরা কম্পেয়ার করছি, যাদের কি আছে? ডিফারেন্ট লিভারেজ আছে এবং ডিফারেন্ট ক্যাপিটাল ইউটিলাইজেশন আছে। So some firms are utilizing capital heavily, some firms are utilizing capital less heavily. Usually এই রেশিওটা পজিটিভ থাকে। বাট প্রবলেমস হচ্ছে আমি যখন এবিডা দিয়ে আমি ক্যাশ ফ্লোর মেজার নিচ্ছি, দিস ইজ অবভিয়াসলি নট এ গুড মেজার অফ দ্য ক্যাশ ফ্লো, বাট এটা একটা ইমপ্রিসাইজ মেজার। এখানে আমরা ক্যাশ ফ্লোসকে ইউজুয়ালি আমরা এটাকে মানে এবিডার মাধ্যমে আমরা এক্সিকারেট করি। সো হুইচ ক্যাশ ফ্লো মেজার ইজ বেস্ট অর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। সো আমি যদি এখানে এবিডার জায়গায় এন্টারপ্রাইজ ভ্যালুকে এফসিএফএফ নিই, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, দ্যাট ইজ মোর স্ট্রংলি গ্রাউন্ডেড। সো এখানে আমরা যেটা ডেফিনিশন দিয়েছি, নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ক্যাপেক্স। আচ্ছা, এর সাথে আমার যদি আফটার ট্যাক্স ইন্টারেস্ট এক্সপেন্স হয় প্লাস আফটার ট্যাক্স ইন্টারেস্ট এক্সপেন্স, তখন আমরা এটাকে বলি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। আমরা এটা ফ্রি ক্যাশ ফ্লো নিয়ে যখন ডিসকাস করবো তখন এটা আরো ডিটেলে বলবো। ওকে, ফাইনালি আমরা যখন ভ্যালুয়েশন কম্পেয়ার করতে যাব, উই নিড টু বি ভেরি কনসার্ন উইথ সামথিং, যে আমরা যখন কোম্পানি টু কোম্পানি ইন্টারন্যাশনাল সেন্সে কম্পেয়ার করছি, মানে মাল্টিপল কান্ট্রির মধ্যে কম্পেয়ার করছি, বা যে কোম্পানিজ গুলোকে কম্পেয়ার করছে সেই কোম্পানিজ গুলো ডিফারেন্ট কান্ট্রিজ আছে, কোন রেশিওস গুলোকে মোর কম্পারেবল পাওয়া যায়? দিস আর দ্য রেশিওস যেগুলোকে মোস্ট কম্পারেবল পাওয়া যায়, আর দিস আর দ্য রেশিওস যেগুলোকে লিস্ট কম্পারেবল পাওয়া যায়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যখন ইনফ্লেশন হয় তখন জাস্টিফাইড মাল্টিপল গুলোর কি হয়? সো আমরা জাস্ট এটাকে সামারাইজ করে বলছি, বাট উই ওয়ান্ট দ্যাট ইউ এক্সপ্লোর দ্য ডিসকাশন ফ্রম দ্য টেক্সট। সেটা হচ্ছে যখন আমার ইনফ্লেশন বাড়ে, যখন আমার ইনফ্লেশন বাড়ে, নর্মালি যেটা হয়, আমার জাস্টিফাইড যে রেশিওস গুলো আমরা দেখে আসছি সেই রেশিওস গুলো কি হয়? কমে। তার মানে আমার জাস্টিফাইড রেশিওস ইজ লাইকলি টু বি লোয়ার যখন আমার কি বেড়ে যাবে? ইনফ্লেশন বেড়ে যাবে। তার মানে একটা স্টককে যে আমি একটা জাস্টিফাইড রেশিও দিয়ে ভ্যালু করছি, সেই স্টকটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? জাস্টিফাইড রেশিওর বেসিসে কমে যাচ্ছে। বাট সাম কোম্পানিজ হ্যাভ এ ডমিনেন্স, যারা ইনফ্লেশনের বার্ডেনটা পাস করতে পারে। ইনফ্লেশনের বার্ডেন কি করতে পারে? পাস করতে পারে। ফর এক্সাম্পল, বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি, তার কাছে এই যে ইস্টার্ন লুব্রিকেন্টস আছে, রাইট? এখন জানেন যে ইস্টার্ন লুব্রিকেন্টস এর কাজ কি? বা আমাদের কাছে পদ্মা মেঘনা যমুনা আছে, রাইট? অয়েল কোম্পানি। সো গ্লোবালি যে অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, তারা যদি আপনার এপ্রিল 1 থেকে যেটা বলা হচ্ছে যে তেলের দাম বেড়ে যেতে পারে, এই কথাটা একটা স্পেকুলেটিভ কথা বলা হচ্ছে। সো তারা চাইলে কিন্তু এটা করতে পারে। সো পরের দিন কিন্তু আপনার কি হবে না? তেলের ডিমান্ড কমবে না, রাইট? সো পিপল উইল কন্টিনিউ টু কনজিউম দ্য অয়েল, রাইট? তো তার মানে এই কোম্পানিজ গুলোর কি আছে? পদ্মা মেঘনা যমুনা, এই কোম্পানিগুলো কি আছে? হায়ার পাস থ্রু রেট আছে, মানে তারা যখন ইনফ্লেশন হয় তখন হায়ার প্রাইসটা কাস্টমারদের উপর কি করতে পারে? শিফট করতে পারে। ফর এক্সাম্পল তিতাস গ্যাস,
সে যদি কালকে থেকে বলে যে আপনাকে এই দুইটা বার্নারের জন্য আপনাকে 1500 দিতে হবে, এখন আপনি ফর এক্সাম্পল 1080 দেন, আপনাকে 1500 দিতে হবে, আপনি দিবেন, রাইট? বিকজ ইউ হ্যাভ নো বেটার অল্টারনেটিভ, রাইট? সো সে কিন্তু চাইলে এটা করতে পারে। আমি আদার কমপ্লেক্সিটিস দিকে যাচ্ছি না। তো তখন কিন্তু মানে আপনার যদি এই পসিবিলিটিস থাকে, মানে আপনি যদি এরকম একটা কোম্পানি হন, তাহলে ইনফ্লেশনের কারণে যে লোয়ার জাস্টিফাইড প্রাইস মাল্টিপল হওয়ার কথা ছিল, সেটা না হয়ে মানে আপনার যদি হায়ার পাস থ্রু রেটের চান্সেস থাকে, তখন আপনার জাস্টিফাইড প্রাইস মাল্টিপলে কি হবে? বাড়বে। বোঝা গেছে? মানে আপনি ইউ আর লাইকলি টু বি ট্রেডেড এটা, মানে ইউর স্টক ইজ লাইকলি টু বি ট্রেডেড এটা গুড মাল্টিপল, গুড হায়ার মাল্টিপল, ঠিক আছে? দ্যাটস ইট ফর মার্কেট বেসড ভ্যালুয়েশন ডিসকাশন। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা কল করি।